নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি চারটে চারদিকের শুরুতেই যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। কলকাতার নতুন সিপি হচ্ছেন মনোজ ভার্মা। এসটিএফ এর এডিজির দায়িত্বে বিনীত গোয়েল, এডিজি আইন শৃঙ্খলার দায়িত্বে ছিলেন মনোজ ভার্মা এবং সেই দায়িত্বে এবার থাকবেন জাভেদ শামীম। ডিসি নর্থের দায়িত্বে থাকবেন দীপক সরকার। আজ নবান্নের পক্ষ থেকে যে নির্দেশিকা দেওয়া হয়েছে সেখানে কিন্তু এমনই বলা হয়েছে। আমরা দেখেছি গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়ে দিয়েছিলেন, তিনি কিন্তু ঘোষণা করে দিয়েছিলেন যে জুনিয়র চিকিৎসকদের যে 5 দফা দাবি ছিল সেই অনুযায়ী কিন্তু এবার নতুন সিপি করা হলো মনোজ ভার্মাকে, সরানো হলো বিনীত গোয়েলকে। বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য রয়েছেন ফোন লাইনে। দীপ্তিমান, কি জানা যাচ্ছে এই বিষয়ে? নবান্নের কি নির্দেশিকা, মূলত কোন কোন পদে রদবদল করা হলো? দেখো, মোট 7টা পদে কিন্তু রদবদল করা হয়েছে। এই 7টা পদের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে কলকাতা পুলিশের পুলিশ কমিশনার মনোজ কুমার ভার্মাকে সেখানে নিয়ে আসা হলো, যিনি বর্তমানে এডিজি এলও পদে ছিলেন। এছাড়া জাভেদ শামীমকে আবার ব্যাক করে আনা হয়েছে এডিজি এলও, অর্থাৎ মনোজ কুমার ভার্মার জায়গায় কিন্তু নিয়ে আসা হলো জাভেদ শামীমকে। জাভেদ শামীম বেশ কিছুদিন আগেই তিনি কিন্তু এখানে ছিলেন, এডিজি এলও পদে ছিলেন এবং তারপরে তার এখান থেকে বদলি হয়ে যায় এবং বদলি হয়ে তিনি চলে যান এডিজি আইজিপি হয়ে আইবি হয়ে সেখানে তিনি ছিলেন এবং তার পরবর্তীকালে তিনি কিন্তু সেখান থেকে ট্রান্সফার হয়ে এখন তাকে এডিজি এলও পদে নিয়ে আসা হলো। ডিসি নর্থ, কালকে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে ডিসি নর্থে চেঞ্জ হবে এবং ডিসি নর্থে সেখানে কিন্তু দীপক সরকারকে নিয়ে আসা হলো, যিনি শিলিগুড়ির পুলিশ কমিশনারেটের কিন্তু ডিসি ইস্ট পদে ছিলেন। তাকে নিয়ে আসা হলো ডিসি নর্থ ডিভিশনে। আর একটি বিষয় যেটা বিনীত গোয়েল, যিনি কলকাতা পুলিশের পুলিশ কমিশনার ছিল, তার পুরনো যে পদ ছিল, তিনি আগে যেখানে ছিলেন এডিজি এসটিএফ, সেখানে তাকে ব্যাক করা হলো, অর্থাৎ এডিজি এসটিএফ পদে গেলেন বিনীত গোয়েল এবং জ্ঞানওয়াল সিংকে নিয়ে আসা হলো জাভেদ শামীমের জায়গায়, অর্থাৎ জ্ঞানওয়াল সিংকে নিয়ে আসা হলো এডিজি আইজিপি আইবি হয়ে। এডিজি আইবি তে করা হলো জ্ঞানওয়াল সিংকে এবং জ্ঞানওয়াল সিং যেখানে ছিলেন ডাইরেক্টরেট অফ ইকোনমিক অফেন্স, সেখানে নিয়ে আসা হলো ত্রিপুরারিকে, অর্থাৎ ত্রিপুরারিকে সেই পদে নিয়ে আসা হলো। এই 7খানা রদবদল আজকে করা হয়েছে। কালকে মুখ্যমন্ত্রী যখন রাত্রে সাংবাদিক বৈঠক করছিলেন সেই সময় তিনি বলেছিলেন যে কলকাতা পুলিশের বেশ কিছু রদবদল করা হবে, এর সঙ্গে এই দুটো পদেও কিন্তু রদবদল করা হবে তিনি বলেই দিয়েছিলেন। তার সঙ্গে কিন্তু আরো 5টা পদে রদবদল করা হলো এবং এডিজি এলও, যেটা খুবই গুরুত্বপূর্ণ পদ রাজ্যের ক্ষেত্রে, সেই পদে কিন্তু জাভেদ শামীমকে আবার ব্যাক করে নিয়ে আসা হলো এবং জাভেদ শামীম এখানে কিছুদিন আগে পর্যন্ত এখানে ছিলেন। মনোজ কুমার ভার্মাকে এডিজি এলও ছিলেন, তাকে কিন্তু কলকাতা পুলিশের পুলিশ কমিশনার করা হলো। মনোজ কুমার ভার্মা কিন্তু এর আগেও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদ সামলেছেন, যেরকম একটা সময় তিনি এডিজি এসটিএফ এর পদেও ছিলেন, সেখান থেকে তিনি এডিজি এলও হলেন এবং তারপর তিনি এখানে আসলেন। তার আগে তিনি কিন্তু ব্যারাকপুর পুলিশেরও কিন্তু কমিশনার ছিলেন এবং তার থেকেও আগে তিনি, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা, তিনি ছিলেন একটা সময় যেখানে জঙ্গলমহলে যে মাওয়িস্ট সেকশনটাকে, যেটাকে আমরা বলে থাকি যে মাওয়িস্টের যে বারবারন্ত ছিল, সেখানে কিন্তু ফুল স্টপ লাগানোর ক্ষেত্রে কিন্তু সব থেকে বড় ভূমিকা নিয়েছিলেন এই মনোজ ভার্মা। একদমই ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য। পাশাপাশি আমরা কথা বলবো লালবাজার থেকে সরাসরি রয়েছেন আমাদের আরো এক প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, আমরা দেখতে পেলাম যে এবার কিন্তু কলকাতার পুলিশ কমিশনার নতুন সিপি হচ্ছেন একেবারে মনোজ ভার্মা, এবং এর পাশাপাশি আরো কি কি বিষয় জানানো হলো কলকাতা পুলিশের পক্ষ থেকে, রাজ্যের পক্ষ থেকে, জানতে চাইবো। দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে মনোজ কুমার ভার্মা ইতিমধ্যেই কলকাতা পুলিশ কমিশনারের হলেন। সেই নোটিফিকেশন কিন্তু ইতিমধ্যেই রিলিজ করা হয়েছে নবান্ন থেকে, যেটা নিয়ে জল্পনা চলছিল আজকে সকাল থেকে যে কে হবে কলকাতার পুলিশ কমিশনার। একাধিক নাম উঠে এসেছিল, যেখানে পীযূষ পান্ডে থেকে আরম্ভ করে জাভেদ শামীম থেকে আরম্ভ করে অজয় কুমার রানাডে থেকে আরম্ভ করে একাধিক অজয় মুকুন্দ রানাডে থেকে আরম্ভ করে একাধিক নাম কিন্তু উঠে এসেছিল এবং যেটা দেখা গেল যে অত্যন্ত জুনিয়র ব্যাচ 1998 ব্যাচের অফিসার এই মনোজ কুমার ভার্মা, তাকেই কিন্তু কলকাতার পুলিশ কমিশনার করা হলো। ইতিমধ্যেই তোমাকে জানিয়ে রাখবো যে এই যিনি বিনীত কুমার গোয়েল, যিনি কলকাতা পুলিশের কমিশনার ছিলেন, যাকে আন্দোলনের মুখে পড়ে রীতিমতো সরাতে হলো নবান্নকে, সেই জায়গায় দাঁড়িয়ে গতকালকে যখন আন্দোলনকারী ডাক্তারদের সঙ্গে ফাইনাল মিটিংয়ে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই সময় কিন্তু তারা বারংবার বলে যে তাদের এই দাবিতে তারা অনড় ছিল, 5
দফার দাবির মধ্যে একটি দাবি ছিল কলকাতার পুলিশ কমিশনারকে সরাতে হবে, এবং সেখানে কয়েক ঘন্টার বৈঠক, এবং সেই বৈঠকে কার্যত তারা নাছরবন্দা যে পুলিশ কমিশনারকে না সরালে তারা এই যে এই আন্দোলন করছে সেই আন্দোলনে তারা অনড় থাকবেন। এবং তারপরেই কিন্তু যেটা ডিসিশন করা হলো, এবং মধ্যরাতে প্রায় সিএম এর তরফ থেকে একটি প্রেস কনফারেন্স করা হলো, সেখানে বলা হলো যে বিনীত গোয়েল তাকে সরিয়ে দেওয়া হবে এবং তাকে কিন্তু যথেষ্ট সম্মানজনক একটি পদেই রাখা হবে যেই পদে তিনি চেয়েছেন। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে দেখা গেল যে বিনীত কুমার গোয়েল তাকে কিন্তু তার যে আগের পদ ছিল, অর্থাৎ কলকাতা পুলিশ কমিশনার হওয়ার আগে তিনি যে পদে বহাল ছিলেন, অর্থাৎ এডিজি এসটিএফ, ওয়েস্ট বেঙ্গলের এডিজি এসটিএফ পদে তিনি ছিল। আমরা দেখেছিলাম যখন সাপুরজির মতো ঘটনা, সেখানে যখন এনকাউন্টারের ঘটনা হয় সেই সময় কিন্তু ছিলেন এডিজি এসটিএফ হিসেবে ছিলেন বিনীত কুমার গোয়েল, এবং সেখান থেকে তাকে কলকাতার পুলিশ কমিশনার পরে করা হয়েছিল। এবং আজকে যে নোটিফিকেশন বেরিয়েছে সেই নোটিফিকেশনে কিন্তু সেটাই দেখা যাচ্ছে যে ফের আগের পদে নিয়ে যাওয়া হলো, ফিরিয়ে নিয়ে যাওয়া হলো বিনীত কুমার গোয়েলকে এবং মনোজ কুমার বর্মা, যিনি কিনা কলকাতা পুলিশের একসময় ডিসি ট্রাফিক ছিলেন এবং তারপরে তাকে যে ব্যারাকপুরের কমিশনার হিসেবে দেখা গিয়েছে, এবং তারপরে অত্যন্ত একটি ভাইটাল রোল তিনি প্লে করছিলেন, সেটা হচ্ছে যে এডিজি ল অ্যান্ড অর্ডার, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দায়িত্বে তিনি ছিলেন। এবং আমরা যে খবর করেছিলাম কয়েক ঘন্টা আগে, সেখানে কিন্তু আমরা মনোজ কুমার বর্মার নাম নিয়েছিলাম এবং সেখানে আমরা বলেছিলাম যে মনোজ কুমার বর্মা তিনি যে এই মুহূর্তে যে দায়িত্ব তিনি পালন করছেন, সেই দায়িত্বের তার যে কাজের প্যাটার্ন, সেই বিষয়ে কিন্তু অত্যন্ত খুশি রাজ্য সরকার, এবং সেই কারণের জন্য অনেক জুনিয়র ব্যাচ হলেও কিন্তু তাকে নিয়ে আসা হতে পারে অ্যাজ আ পুলিশ কমিশনার। সেই যে আমাদের খবর তাতেই কিন্তু কার্যত শিলমোহর পড়লো, এবং যেটা দেখা গেল যে মনোজ কুমার বর্মা তাকেই নিয়ে আসা হলো কলকাতার পুলিশ কমিশনার হিসাবে, এবং বিনীত গোয়েল তাকে এডিজি এসটিএফ হিসাবে পাঠানো হলো। এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে আরও একটি নাম যেটা আন্দোলনকারীরা বলেছিলেন যে তাকে সরাতে হবে, তার বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে, সেই অভিষেক গুপ্তা, যিনি কিনা ডিসি নর্থ ছিলেন, তাকেও হলো, তাকে নিয়ে যাওয়া হলো ইআরএফ সেকেন্ড ব্যাটালিয়নে নিয়ে যাওয়া হলো অভিষেক গুপ্তা ডিসি নর্থ যিনি ছিলেন, এবং দীপক সরকার ডিসি ইস্ট শিলিগুড়িতে ছিলেন, তাকে নিয়ে আসা হলো নর্থ ডিভিশনে, অর্থাৎ ডিসি নর্থ ডিভিশনে তাকে নিয়ে আসা হলো এই দীপক সরকার, যিনি কিনা শিলিগুড়িতে কর্মরত ছিলেন ডিসি হিসাবে, তাকে নিয়ে আসা হলো ডিসি নর্থ হিসাবে। এবং তাছাড়াও যে নোটিফিকেশন আজকে বেরিয়েছে সেখানে একাধিক নাম রয়েছে, যেখানে জ্ঞানমোহন সিং তিনি ছিলেন ডিরেক্টরেট অফ ইকোনমিক অফেন্স, তাকে নিয়ে যাওয়া হলো এডিজি আইজিপি আইবিতে নিয়ে যাওয়া হলো, এবং শ্রী মনোজ কুমার বর্মা আমরা জানি কলকাতার পুলিশ কমিশনার হিসেবে নিয়ে আসা হলো, এবং একই সঙ্গে ত্রিপুরারি অথর্ব, যিনি কিনা এডিজি এসটিএফ ছিলেন, যেই পদে নিয়ে যাওয়া হলো বিনীত কুমার গোয়েলকে এডিজি এসটিএফ পদে, এবং তাকে সরিয়ে নিয়ে যাওয়া হলো, অর্থাৎ ত্রিপুরারি অথর্বকে সরিয়ে নিয়ে যাওয়া হলো ডিরেক্টরেট অফ ইকোনমিক অফেন্সে। এবং ইতিমধ্যেই তোমাকে একটা চিত্র দেখাবো যেখানে 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 কিন্তু মনোজ কুমার বর্মা তিনি আর কিছুক্ষণের মধ্যেই আসতে পারেন, অর্থাৎ আসতে পারেন এই আসবেন এই লালবাজারে, কারণ যে টাইমিং ছিল 4টে সেই টাইমিং কিন্তু মধ্যেই ক্রস করে গিয়েছে। মনোজ বর্মা তিনি আর কিছুক্ষণের মধ্যেই আসবেন লালবাজারে, এবং বিনীত কুমার গোয়েল তিনি আজকেই চার্জ হ্যান্ডওভার করবেন মনোজ কুমার বর্মাকে বলে এমনটাই কিন্তু জানা যাচ্ছে পুলিশ সূত্রে। একদমই। তার পাশাপাশি আরো একটা যে বিষয় জানতে চাইবো রিয়া তোমার কাছে, যে তুমি যেমনটা বললে আমরা দেখেছি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু গতকালই জানিয়ে দিয়েছিলেন যে এই পদে পরিবর্তন হতে হবে, এবং সেই ঘোষণাই তিনি করেছিলেন। সেক্ষেত্রে কিন্তু বোঝাই যাচ্ছে কোথাও গিয়ে যে আন্দোলনকারী চিকিৎসকরা তারা যে দাবি তুলেছিলেন সেই দাবিকেই কিন্তু মান্যতা দেওয়া হলো রাজ্যের পক্ষ থেকে। একদমই, দেখো এছাড়া কিন্তু আর কোনো রকম উপায় ছিল না, কারণ এই নিয়ে কিন্তু গতকালকে অনেকটা বেশি নেগোসিয়েশন করা হয়েছিল রাজ্য সরকারের তরফ থেকে আন্দোলনকারীদের সঙ্গে, কারণ তাদের যে 5 দফার দাবি ছিল তার মধ্যে একটি দাবি তাদের যে বিনীত গোয়েলকে পদত্যাগ করতে হবে, এবং সেই দাবি নিয়ে কিন্তু কার্যত তারা অনড় ছিলেন, এবং তারা বারংবার, কালকে আমরা দেখেছি যে প্রায় 6টা 30-40 নাগাদ তারা পৌঁছায় এই কালীঘাটের সিএম হাউসে, এবং তারপর থেকে তারা কিন্তু লাগাতার বৈঠক করেন, এবং তাদের বৈঠক সমস্ত বিষয় নিয়ে দাবি দাবা নিয়ে বৈঠক চলেছে 2 থেকে 2.5 ঘন্টা। কিন্তু তারপরের যে কার্যত তারা মধ্যরাতে কালীঘাট থেকে বেরিয়েছে, তারপরের যে কয়েক ঘন্টা তারা কার্যত একটা বিষয় নিয়েই অনড় ছিল যে কলকাতা পুলিশ কমিশনারকে পদত্যাগ করতে হবে। অন্যদিকে রাজ্য সরকার তারা কিন্তু মনে করেন না যে কলকাতা পুলিশ যে ইনভেস্টিগেশন করেছে এই ঘটনায় তারা কোনো রকম ভুল ইনভেস্টিগেশন করেছে, এবং পুলিশ যা করেছে তাদের সাধ্য মতো করেছে এবং ঠিক পথে ইনভেস্টিগেশনকে নিয়ে গেছে বলে রাজ্য সরকার মনে করেছে। কিন্তু যেহেতু
যেহেতু এই আন্দোলনকারীরা তারা তাদের এই দাবিতে অনড় এবং সেই দাবি যদি না মানে রাজ্য সরকার, সেক্ষেত্রে কিন্তু তারা কোনোভাবেই আন্দোলন তুলবেন না। সেই কারণের জন্য কার্যত বলা চলে যে চাপের মুখে পড়ে রাজ্য সরকার এই বিষয়টা মানতে বাধ্য হয়েছে এবং সেই কারণের জন্যই কিন্তু সিএম তিনি যখন গতকাল মধ্যরাতে প্রেস কনফারেন্স করেছেন, তিনি কিন্তু এই বিষয়টা মেনশন করেছেন যে বিনীত কুমার গোয়েল তাকে কিন্তু যে পদে নিয়ে যাওয়া হবে সেটা কিন্তু অত্যন্ত সম্মানজনক একটি পদই তাকে দেওয়া হবে, কারণ তিনি যে কোনো রকম ভুল করেছেন সেটা কিন্তু মানে না রাজ্য সরকার। এবং যেহেতু আন্দোলনকারীরা চাইছে এবং যেহেতু তারা ছোট, সিএম যেমনটা বলেছেন যে যেহেতু তারা ছোট সেই কারণের জন্য তাদের দাবিকে মান্যতা দেওয়া হচ্ছে এবং তিনি নিজে পুলিশ কমিশনারের সাথে কথা বলেন। এবং এটাও সত্যি যে আমরা সূত্র মারফত যে খবর পেয়েছিলাম যে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল তিনি একাধিকবার কিন্তু এই আরজিকর ঘটনা যখন চলছে সেই সময় তিনি পৌঁছে যান নবান্নে এবং একাধিকবার আর্জি জানায় মুখ্যমন্ত্রীর কাছে যে তার এই যে পদ সেই পদ থেকে তাকে যাতে ট্রান্সফার করে দেওয়া হয়, তাকে যাতে সরিয়ে দেওয়া হয়, এই আর্জি কিন্তু তিনি মুখ্যমন্ত্রীর কাছে বারংবার করে। এবং গতকাল যে আন্দোলনকারীদের যে দাবি ছিল সেই দাবির যে কার্যত চাপের মুখে পড়ে যে সরাতে হলো এবং সেই সময় দাঁড়িয়েও কিন্তু সিএম বলেছিল যে বিনীতকে অত্যন্ত গুরুত্বপূর্ণ, অর্থাৎ বিনীত কুমার গোয়েলকে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদেই পাঠানো হবে এবং তিনি যেমনটা চাইবেন তেমন পদেই পাঠানো হবেন এবং তার সঙ্গে কথা হয়েছে তিনি রিজাইন করবেন বলে, এমনটাই কিন্তু সিএম তিনি নিজে কথা বলেন ডিরেক্ট। এবং আজকে সকালেও সেই চিত্র দেখা যায় যে বিনীত কুমার গোয়েল যিনি কিনা সিপি ছিলেন তিনি পৌঁছে যায় কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি এবং সেখানে প্রায় 8 থেকে 1 ঘন্টা তিনি ছিলেন, তার সঙ্গে কথোপকথন করেছেন এবং তারপর তিনি ফিরে আসেন এবং তার যে রিজাইনের যে প্রসেস সেটাও কিন্তু ইতিমধ্যে করেছেন বিনীত কুমার গোয়েল এবং আর কিছুক্ষণের মধ্যেই চার্জ তিনি হ্যান্ড ওভার করবেন মনোজ কুমার বর্মাকে বলে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে পুলিশ। একদমই, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু সিপি বিনীত কুমার গোয়েল তিনি তার যে দায়িত্ব তা হ্যান্ড ওভার করবেন মনোজ বর্মাকে। আপাতত ধন্যবাদ তোমায় রিয়া, আমাদের সঙ্গে সরাসরি লালবাজার থেকে ছিলেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। চারদিকে এখন সময় একটা ছোট্ট বিরতির, ফিরছে বিরতির পর আরো খবর নিয়ে সঙ্গে থাকুন। বিরতির পর দেখছেন চারদিক। স্বাস্থ্য প্রশাসনেও পরিবর্তন রাজ্যের। স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা কৌস্তব নায়কের বদলি। স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার নাম এখনই ঘোষণা নয়, রাজ্যের স্বাস্থ্য অধিকর্তার দায়িত্ব সামলাবেন স্বপন সোরেন। বর্তমান স্বাস্থ্য অধিকর্তা দেবাশিস হালদারের বদলিও করা হয়েছে। আপনাদের জানিয়ে রাখি, একদিকে যেমন আমরা দেখতে পাচ্ছি পুলিশের ক্ষেত্রে পুলিশের বিভিন্ন পদে যে রদবদল করা হয়েছে, তার পাশাপাশি কিন্তু স্বাস্থ্য প্রশাসনের ক্ষেত্রেও পরিবর্তন করা হয়েছে এবং স্বাস্থ্য প্রশাসনেও পরিবর্তন করা হয়েছে রাজ্যের পক্ষ থেকে। স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা কৌস্তব নায়কের বদলি। গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছিলেন যে স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা তাদের বদলি করা হবে এবং সেই মতোই কিন্তু বদলি করা হলো ডক্টর কৌস্তব নায়ককে। কথা বলবো আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে রয়েছেন আমার সহকর্মী অঙ্কুর ভট্টাচার্য। অঙ্কুরদা, স্বাস্থ্য প্রশাসনের পদে বিভিন্ন পদেও কিন্তু এবার রদবদল করা হয়েছে, সেক্ষেত্রে নবান্নের পক্ষ থেকে যে নির্দেশিকা জারি করা হয়েছে সেখানে কি বলা হয়েছে? ঠিক দেখো সোনালী, আমরা সকলেই জানতাম এবং দর্শকরাও জানতেন যে এই বিষয়ে গতকাল রাতে যখন কথা হয়েছিল ছাত্রদের সঙ্গে, আন্দোলনকারী চিকিৎসকদের সঙ্গে মুখ্যমন্ত্রী, সেখানেই তাদের একগুচ্ছ দাবি ছিল। তাদের স্বাস্থ্য সচিবকে অপসারিত করার দাবি ছিল, কিন্তু স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা এবং স্বাস্থ্য অধিকর্তা ডিরেক্টর অফ হেলথ সার্ভিস এবং ডিরেক্টর অফ মেডিকেল ইনস্টিটিউট, এই দুজনের যে সরিয়ে দেওয়ার দাবি উঠেছিল সেই দাবির প্রেক্ষিতেই আজকে পরপর পদক্ষেপ করা হয়। ডিরেক্টর অফ মেডিকেল এডুকেশনের দায়িত্বে ছিলেন কৌস্তব নায়ক এবং তাকে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে পরিবার কল্যাণ মন্ত্রকের ডিরেক্টর হিসেবে, তাকে সেখানে নিযুক্ত করা হয়েছে। দ্বিতীয়ত, ডিরেক্টর অফ হেলথ সার্ভিসের জয়েন্ট ডিরেক্টর হিসেবে, জয়েন্ট ডিএইচএস হিসেবে কাজ করছিলেন ডক্টর স্বপন সোরেন, তাকে আপাতত ডিরেক্টর অফ হেলথ সার্ভিসের যে দায়িত্ব সেই দায়িত্বে ইনচার্জ হিসেবে নিয়ে আসা হয়েছে, অর্থাৎ আপাতত তিনি সেই দায়িত্ব সামলাবেন। এই দায়িত্ব নতুন কেউ আসলে সেটা জানা যাবে, ইনচার্জ হিসেবে তিনি কাজ করবেন। আর ডিরেক্টর অফ মেডিকেল এডুকেশন বা সেক্ষেত্রে স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা, এই স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার ক্ষেত্রে আপাতত ওএসডি হিসেবে, অফিসার ইন স্পেশাল ডিউটি হিসেবে সেই দায়িত্ব পালন করবেন ডক্টর সুপর্ণ দত্ত। ডক্টর সুপর্ণ দত্ত আগে ডিরেক্টর অফ ইনস্টিটিউট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, অর্থাৎ স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রকের দপ্তরে তিনি অধিকর্তা হিসেবে কাজ করছিলেন। তাকে আপাতত অফিসার ইন স্পেশাল ডিউটি হিসেবে স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার সেই জায়গায় তাকে নিয়ে আসা হচ্ছে। তবে ডিএমই হিসেবে স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার জায়গায় কে আসবেন তার নাম খুব শিগগিরই ঘোষণা করা হবে। স্বপন সোরেন ডিরেক্টর অফ হেলথ সার্ভিসের জায়গায় আগে ছিলেন ডক্টর দেবাশিস হালদার, তাকে নিয়ে যাওয়া হচ্ছে
পাবলিক হেলথের যে ওএসডি হিসেবে তাকে সেখানে নিয়ে যাওয়া হচ্ছে এবং ডিএইচএস হিসেবে দায়িত্ব পালন করবেন, আপাতত দায়িত্ব পালন করবেন ডক্টর স্বপন সোরেন। স্বর্ণালী। একদমই মুদ্রা। তার পাশাপাশি আরো একটা যে বিষয় যে আমরা দেখেছি যে দীর্ঘদিন ধরে আন্দোলনকারী যে জুনিয়র চিকিৎসকরা তাদের যে 5 দফা দাবিতে তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন এবং সেখানে স্বাস্থ্য সচিব তার বিরুদ্ধেও কিন্তু তারা একাধিক অভিযোগ করেছিলেন এর আগে এবং সেই মতোই কিন্তু এবার স্বাস্থ্য দপ্তরে একাধিক পরিবর্তন এলো। সেক্ষেত্রে আন্দোলনকারী চিকিৎসকরা তারা যে বিষয়টি চাইছিলেন কোথাও কি তাদের একটা নৈতিক জয় বলাই যায়? হ্যাঁ, সেক্ষেত্রে গতকালই সে কথাটা বলা হয়েছিল যে যখন তাদের সমস্ত দাবির মধ্যে সিংহভাগ দাবি মেনে নিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী, তখনই কথা বলা হয়েছিল যে স্বাস্থ্যর প্রশাসনে যে রদবদলের দাবি করেছিলেন জুনিয়র চিকিৎসকরা, সেই দাবি কার্যত মেনে নিয়েছিল রাজ্য প্রশাসন এবং সেই বিষয়ে যথেষ্ট আমরা দেখেছিলাম পরবর্তীকালে উল্লাস প্রকাশ করতে এই জুনিয়র চিকিৎসকদের যে তাদের সমস্ত দাবি মেনে নেওয়া হয়েছে। তবে স্বাস্থ্য সচিবের দায়িত্বে যিনি ছিলেন নারায়ণ স্বরূপ নিগম, তাকে সরানোর বিষয়ে কিন্তু রাজ্য প্রশাসন রাজি হয়নি, কারণ কালকেই এই কথা রাজ্য প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছিল যে একটা ঘরের মধ্যে থেকে সকলকে যদি বার করে দেওয়া হয় তাহলে কাজটা চালানো হবে কি করে। সেই কারণে স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা এবং ডিরেক্টর অফ হেলথ সার্ভিস স্বাস্থ্য পরিষেবার অধিকর্তা এই দুটি জায়গা থেকে যারা ছিলেন দায়িত্বে তাদেরকে সরিয়ে দিয়ে নতুন লোককে নিয়ে আসা হলো। আশা করি আজকে বিকেল 4টের মধ্যে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে জুনিয়র চিকিৎসকদের একটি বৈঠক। সেই জিবি বৈঠকে তারা রাজ্য প্রশাসনের কলকাতা পুলিশ কমিশনারের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, বিনীত গোয়েলকে ডিসি নর্থকে সরিয়ে দেওয়া হয়েছে, স্বাস্থ্য প্রশাসনেও রদবদল করা হলো আমরা দেখলাম প্রশাসনের পক্ষ থেকে। ফলে এই পদক্ষেপগুলো নিশ্চয়ই আশ্বস্ত হবেন জুনিয়র চিকিৎসকরা এবং তারা কাজে ফিরে যাবেন বলেই এখনও পর্যন্ত প্রাথমিকভাবে মনে হচ্ছে, কারণ তাদের সবকটি দাবি বাস্তবায়িত করার পথে হাঁটল রাজ্য প্রশাসন। একেবারেই, অবশ্যই আমাদের সেদিকে নজর থাকবে। আপাতত ধন্যবাদ তোমায় অঙ্কুর দা। আমাদের সঙ্গে সরাসরি আমাদের নিউজ রুম থেকে ছিলেন আমার সহকর্মী অঙ্কুর ভট্টাচার্য। পাশাপাশি সরাসরি স্বাস্থ্য ভবন থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল, আমরা কথা বলবো তার সঙ্গে। শুভঙ্কর, আমরা দেখতে পাচ্ছি যে একের পর এক যে দাবিগুলো করা হয়েছিল, আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা যে দাবি করেছিলেন সেই দাবি কিন্তু পূরণ করা হচ্ছে। এবার এই যে স্বাস্থ্য প্রশাসনের ক্ষেত্রেও পরিবর্তন আনা হলো, তার পাশাপাশি পুলিশের বিভিন্ন পদেও কিন্তু রদবদল আনা হলো, সেক্ষেত্রে কি বলছেন জুনিয়র চিকিৎসকরা? এই মুহূর্তে তাদের কি বক্তব্য? দেখো, এই মুহূর্তে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে কথা বলানো যাচ্ছে না, কেননা তারা জিবি বৈঠকে বসেছে এবং আমার ঠিক পেছনে যে ছবিটা দেখতে পাচ্ছ এই মুহূর্তে, যে একেবারে ঠিক আমার থেকে কিছুটা দূরে 100 মিটার দূরে এই মুহূর্তে তাদের যে জিবি বৈঠক সেটি শুরু হয়েছে। এবং আমি তোমায় জানিয়ে রাখছি যে এই বৈঠক কিন্তু মূলত তাদের যে কর্মবিরতি প্রত্যাহার সেটি নিয়ে, কেননা তাদের একেবারে সিংহভাগ দাবি মিটিয়ে দেওয়া হয়েছে। এবং গতকাল যে বৈঠক হয়েছিল কালীঘাটে, সেখানে যেমন বিকেল 4টে ডেডলাইন দেওয়া হয়েছিল, 3:30-র মধ্যেই আজকে কিন্তু বিজ্ঞপ্তি জারি হয়ে গিয়েছে। এবং সেখানে আমরা দেখলাম পুলিশের যে বড় বা উচ্চপদস্থ যে পদ, সেই পদে যেরকম রদবদল হলো, একই সঙ্গে স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে মূলত স্বাস্থ্য ভবনের অধিকর্তা যারা, তাদের ক্ষেত্রেও রদবদল করা হয়েছে। এবং সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবে কৌস্তব নায়ক তাকে সরিয়ে দেওয়া হয়েছে এবং কৌস্তব নায়ককে সরিয়ে তার জায়গায় যে দায়িত্ব দেওয়া হয়েছে, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে সেইখানে আমরা গুরুত্বপূর্ণভাবে কৌস্তব নায়ককে সরানো হয়েছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি স্বপন সোরেনকে কিন্তু নতুন যে পদ দেওয়া হয়েছে সেটি কিন্তু অবশ্যই ডিএইচএস পদে তাকে নিয়ে আসা হয়েছে। এবং এর আগে আমরা দেখেছি কৌস্তব নায়ক তাকে কিন্তু কোথায় নিয়ে যাওয়া হয়েছে, ডিরেক্টর অফ ইনস্টিটিউট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারে তাকে নিয়ে যাওয়া হয়েছে। অর্থাৎ এই যে রদ বদল, একই সঙ্গে দেবাশিস হালদার তিনি ডিএইচএস ছিলেন, ডিএইচএস থেকে কিন্তু তাকে আমরা দেখতে পাচ্ছি যে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং তাকে ওএসডি পাবলিক হেলথ স্বাস্থ্য ভবন করা হয়েছে। এই যে রদবদলগুলি স্বাভাবিকভাবেই কিন্তু জুনিয়র ডাক্তারদের দাবি ছিল স্বর্ণালী দীর্ঘ সময় ধরে, তাদের যে 5 দফা দাবি, তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দাবিগুলো। এবং আমরা দেখলাম যে বিনীত গোয়েলকে সরিয়ে সেখানে কিন্তু মনোজ কুমার বর্মা তাকে কলকাতা পুলিশের নগরপাল করা হয়েছে, অর্থাৎ কলকাতার কমিশনার অফ পুলিশ করা হয়েছে তাকে। এবং বিনীত গোয়েল আগে যে পদে তিনি আসীন ছিলেন, এই সিপি পদ পাওয়ার আগে বা নগরপালের পদ পাওয়ার আগে, সেই পদে তাকে ফিরিয়ে দেওয়া হয়েছে। সব মিলিয়ে জুনিয়র ডাক্তারদের সঙ্গে যে আলোচনা, সেই আলোচনাতে স্বাভাবিকভাবেই এই দিকগুলো জুনিয়র ডাক্তাররা তুলে ধরেছিলেন এবং তারা তাদের দাবিতে, এখান থেকে যখন গতকাল তারা আলোচনায় গিয়েছিলেন, তারা ব্যাপকভাবে তাদের দাবিতে কিন্তু অনড় ছিলেন এবং বলেইছিলেন যে মূলত 5 দফা দাবি নিয়েই তারা আলোচনা করবেন এবং সেই আলোচনা করতেই তারা যাচ্ছেন। সেই দাবি ছিনিয়ে আনাই তাদের কাজ। এবং সেইখানে দাঁড়িয়ে
রাজ্যের সর্বময় কর্ত্রী অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী তার সঙ্গে কালীঘাটে তার বাসভবনে আলোচনার প্রসঙ্গে যে মিনিটস বা বলা যেতে পারে যে কার্য বিবরণী, সেই কার্য বিবরণীতে যাবতীয় কিন্তু আলোচনা এবং সেগুলোতে সই সাবুত করা হয়েছে উভয় পক্ষের, এবং তারা এখানে এসে সাংবাদিক বৈঠক করে একেবারে গভীর রাতে তারা জানিয়েছেন যে তাদেরকে আশ্বস্ত করা হয়েছে বা তাদের আশ্বস্ত করা হয়েছে যে যারা দাবি তাদের রয়েছে সেগুলো তাদের পূরণ করা হবে, সিংহভাগটাই পূরণ করা হবে এবং সেই মতো সিপিকেও সরানো হবে, সেই সঙ্গে ডিসি নর্থকে সরানো হবে। আমরা দেখলাম যে ডিসি নর্থ যিনি ছিলেন তাকে সরিয়ে সেইখানে কিন্তু আমরা দেখলাম দীপক সরকার তাকে ডিসি নর্থ করা হয়েছে, এবং সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই স্বাস্থ্য পরিকাঠামোর সঙ্গে যারা যুক্ত রয়েছেন স্বাস্থ্য অধিকর্তা থেকে শুরু করে অন্যান্যরা তাদেরকেও কিন্তু ট্রান্সফার বা বদলি করা হয়েছে। সেইখানে দাঁড়িয়েই এই যে জুনিয়র ডাক্তারদের যে সিংহভাগ দাবি পূরণ হয়েছে, তার আগে যখন তারা বৈঠকে যাচ্ছিলেন আমরা দেখেছি, যাওয়ার আগে অনিকেত মাহাতো এবং কিঞ্জল নন্দ তারা আমাদের কলকাতা টিভিকে জানিয়ে গিয়েছেন যে তারা বৈঠকে যাচ্ছেন, তারা সরকারের এই ভূমিকা সদর্থক ভূমিকাতে তারা খুশি, এবং সুপ্রিম কোর্টে আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে তা নিয়েও তারা রীতিমতো আশা প্রকাশ করেছেন। এবং সেই দিকে তাকিয়ে আমরা যখন তাদের প্রশ্ন করেছিলাম যে কর্মবিরতি কি তাহলে তুলে নেওয়া হবে, তারা কিন্তু জানিয়েছেন যে তাদের জিবি বৈঠক শুরু করবেন 4টের সময়, সেই বৈঠক শুরু হয়ে গেছে। আমার ঠিক পেছনে যে বৈঠক এখন একেবারে রাউন্ড সার্কেলে বা এক বৃত্তের মধ্যে বসে সেই বৈঠক চলছে, এবং মনে করা হচ্ছে বা একটু জানিয়ে রাখি যে যেহেতু তাদের সিংহভাগ দাবি পূরণ হয়ে গিয়েছে, ফলত তারাও তাদের এই যে টানা যে কর্মবিরতি তারা চালাচ্ছিলেন সেই সঙ্গে সঙ্গে স্বাস্থ্য ভবনের সামনে যে টানা অবস্থান তাদের রোদ ঝড়জল বৃষ্টিতে, যেটা করতে গিয়ে তারা আমাদের সামনে এর আগে প্রকাশ করেছেন নিজেদের মনের কথা যে তারা রীতিমতো বিধ্বস্ত মানসিক এবং শারীরিকভাবে, এবং তারা চান তারা এখান থেকে উঠে যেতে, কর্মবিরতি প্রত্যাহার করতে। সেইখানে দাঁড়িয়ে হয়তো আর কিছু সময়ের অপেক্ষা, এবং তারপর তারা যেটি আমি জানিয়ে রাখছি এই মুহূর্তে যে কর্মবিরতি প্রত্যাহারের সম্ভাবনা একেবারে বহুলাংশে কর্মবিরতি প্রত্যাহারের সম্ভাবনাই রয়েছে, কেননা তারা সেইটি নিয়েই আলোচনা করছে। যে মেডিকেলে অন্যান্য কলেজগুলো এখানে রয়েছে তাদের সঙ্গে তারা আলোচনা সারছেন, শুধু আরজিকর মেডিকেল কলেজের পড়ুয়ারা এখানে নেই, রাজ্যের আর যে 28টি মেডিকেল কলেজ রয়েছে তার মধ্যে সিংহভাগ মেডিকেল কলেজের পড়ুয়ারাই এখানে রয়েছেন, যাদের প্রতিনিধিরা এখানে রয়েছেন তাদের সঙ্গে আলোচনা সেরে, এবং সর্বোপরি তারা এই সিদ্ধান্ত নেবেন যে তারা কর্মবিরতি প্রত্যাহার করছেন। তবে তোমায় জানিয়ে রাখি বা দর্শকদের জন্য জানিয়ে রাখি, যেহেতু তাদের সিংহভাগ দাবি পূরণ হয়েছে, ফলত মনে করা হচ্ছে বা সম্ভাবনা তৈরি হয়েছে যে আজকেই আর কিছুক্ষণ পর তারা সাংবাদিক বৈঠক করে তাদের জিবি বৈঠক শেষ হলো বা যে জিবি মিটিং অর্থাৎ জেনারেল বডি মিটিং সেটি শেষ করেই তারা সাংবাদিকদের মুখোমুখি হবেন। আর কিছু সময়ের অপেক্ষা, তারপরেই তারা এই যে কর্মবিরতি এবং আন্দোলন সেটি প্রত্যাহারের তারা হয়তো বক্তব্য রাখবেন বা সেটি একেবারে সরাসরি বা স্পষ্টভাবে জানিয়ে দেবেন। একদমই শুভঙ্কর, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে ইতিমধ্যে কিন্তু তাদের বিভিন্ন দাবি যে পূরণ করা হয়েছে রাজ্যের পক্ষ থেকে, এর পরবর্তীতে আদৌ তাদের এই কর্মবিরতির যে সিদ্ধান্ত, তারা এতদিন ধরে কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন, তার পাশাপাশি যে আন্দোলন, যে অবস্থানে অনড় রয়েছেন জুনিয়র চিকিৎসকরা, সেই কর্মবিরতি তারা প্রত্যাহার করে কিনা অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। স্বাস্থ্য প্রশাসনের ক্ষেত্রেও বিভিন্ন ক্ষেত্রে রদবদল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার আপনাদের জানিয়ে রাখি, গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঘোষণা করেছিলেন যে স্বাস্থ্য অধিকর্তা এবং স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা তাদের কিন্তু পদ থেকে সরানো হবে, এবং সেই মতোই সেই পদে বদল আনা হলো। চারদিকে এখন সময় আরো একটা ছোট্ট ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন চারদিকে। আর এই মুহূর্তে নজর রাখবো যে খবরের দিকে। শিয়ালদা কোর্টে পেশ করা হলো সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলকে। সন্দীপ ঘোষ আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ এবং টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে ফের হেফাজতে চাইল সিবিআই। ফের 3 দিনের হেফাজতে চাইল সিবিআই এর আধিকারিকরা। সিবিআই এর আইনজীবী সেই পেশ করেছেন কোর্টে, সেই আর্জি করেছেন। আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ এবং টালা থানার ওসিকে আবারও 3 দিনের হেফাজতে চাইল সিবিআই। আপনারা জানেন গত শনিবারই গ্রেপ্তার করা হয় টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে, এবং আরজিকরে যে মহিলা চিকিৎসকের খুন ও ধর্ষণের মামলা, সেই ঘটনায় সেই মামলায় গ্রেপ্তার করা হয় আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকেও, এবং এবার তাদের দুজনকেই আবারও 3 দিনের হেফাজতে চাইল সিবিআই।
অভিজিৎ মণ্ডলকে সরানোর নির্দিষ্ট নিয়ম আছে জানানো হয়েছে। তার পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি, শিয়ালদা কোর্টে পেশ সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলকে ফের 3 দিনের হেফাজতে চাইল সিবিআইয়ের আইনজীবী। কোর্টে পেশ করা হলো অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষকে। অভিজিৎ মণ্ডলকে সরানোর নির্দিষ্ট নিয়ম আছে, অনুমতি নিতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। আদালতে নথি পেশ অভিজিৎ মণ্ডলের আইনজীবী। ষড়যন্ত্রে সরাসরি যুক্ত টালা থানার ওসি, এমনটাই অভিযোগ করা হয়েছে সিবিআইয়ের পক্ষ থেকে এবং সেই অভিযোগের প্রেক্ষিতেই কিন্তু আরও এই বিষয়ে তারা জিজ্ঞাসাবাদ করতে চায় অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষকে এবং সে কারণেই আরও 3 দিনের হেফাজতে চাওয়া হলো তাদের। সিবিআইয়ের পক্ষ থেকে সিবিআইয়ের আইনজীবী কোর্টে জানিয়েছেন। আপনাদের জানিয়ে রাখি, অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষকে আজ পেশ করা হয় শিয়ালদা কোর্টে। আর এবার যে খবরের দিকে নজর রাখবো, সিবিআই দপ্তরে টালা থানার অ্যাডিশনাল ওসির সঙ্গে ছিলেন আইনজীবী। এবার কিন্তু সিবিআই দপ্তরে পৌঁছলেন টালা থানার অ্যাডিশনাল ওসি। কথা বলবো এ নিয়ে, ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি শাকিল মুস্তাক। শাকিল, কি জানা যাচ্ছে এই বিষয়ে? টালা থানার অ্যাডিশনাল ওসি পল্লব বিশ্বাস কিন্তু সল্টলেকের যে সিজিও কমপ্লেক্স সিবিআই দপ্তর আছে তাকে কিন্তু ডেকে পাঠানো হয়েছিল। তিনি ইতিমধ্যেই সেই সিজিও কমপ্লেক্সে সিবিআই দপ্তরে আসেন এবং যে এক আইনজীবীর সঙ্গে নিয়ে তিনি কিন্তু বেশ কিছু নথি নিয়ে এই টালা থানার ওসি পল্লব বিশ্বাস তিনি এসে পৌঁছায়। ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি শাকিল মুস্তাক। আপনাদের জানিয়ে রাখি, সিবিআই দপ্তরে এবার টালা থানার অ্যাডিশনাল ওসি পল্লব বিশ্বাস। অ্যাডিশনাল ওসির সঙ্গে ছিলেন তার আইনজীবী। একাধিক ক্ষেত্রে যে প্রশ্ন উঠে এসেছে আরজিকর মামলায়, আরজিকর খুনের যে কাণ্ড, সেই বিষয়ে যে একাধিক অভিযোগ সামনে এসেছে, সেই ঘটনা প্রসঙ্গেই কিন্তু এবার পল্লব বিশ্বাস টালা থানার অ্যাডিশনাল ওসি, তার সিবিআই দপ্তরে আসা। যেমনটা জানা যাচ্ছে, অ্যাডিশনাল ওসির সঙ্গে ছিলেন তার আইনজীবীও। সিবিআই দপ্তরে এবার টালা থানার অ্যাডিশনাল ওসি। এর আগেই আমরা দেখেছি যে টালা থানার ওসি একদিকে যেমন অভিজিৎ মণ্ডলকে গ্রেপ্তার করা হয়েছে গত শনিবারই, তার যে ভূমিকা এই ঘটনায়, সেই ঘটনায় তার ভূমিকা বারংবার প্রশ্নের মুখে পড়েছে। আর এবার সিবিআই দপ্তরে এলেন অ্যাডিশনাল ওসি, টালা থানার অ্যাডিশনাল ওসি পল্লব বিশ্বাস। সিবিআই দপ্তরে টালা থানার অ্যাডিশনাল ওসি, তার সঙ্গে ছিলেন তার আইনজীবীও। সুপ্রিম কোর্টে আরজিকর মামলায় আজকের মতো শুনানি শেষ। মুখ বন্ধ খামে স্ট্যাটাস রিপোর্ট জমা সিবিআই এর রিপোর্টের তথ্য উদ্বেগজনক, এমনই মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। কেন্দ্রীয় সংস্থাকে 27 মিনিটের সিসিটিভি ফুটেজ কেন প্রশ্ন করা হয়েছে শীর্ষ আদালতের পক্ষ থেকে। 7-8 ঘন্টার ফুটেজ দেওয়া হয়েছে, পাল্টা দাবি করা হয় রাজ্যের পক্ষ থেকে। মহিলাদের নাইট ডিউটি নিয়ে রাজ্যের নির্দেশিকায় সুপ্রিম প্রশ্ন। নিরাপত্তা দেওয়া সরকারের কাজ, সুরক্ষায় ঠিকা নিরাপত্তা কর্মী কেন, সংশোধনের প্রস্তাব আদালতের। হলফনামা, রাজ্যের সব হাসপাতালে সিভিক সরানোর আর্জি জানিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। আমরা দেখেছি আজ আরজিকর মামলার যে শুনানি ছিল, সেই শুনানিতেই কিন্তু এই বিষয়গুলি উঠে আসে। একদিকে যেমন মহিলা কর্মী সংক্রান্ত নির্দেশিকা বাতিলের কথা বলা হয়েছে শীর্ষ আদালতের পক্ষ থেকে। আমরা দেখেছি আরজিকর কাণ্ডের পরবর্তীতেই কিন্তু রাজ্যের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয় এবং সেখানেই মহিলাদের যে রাতের শিফটে ডিউটি করা, সেই বিষয়ে একটি নির্দেশিকা জারি করা হয়েছিল এবং সেই বিষয়টিকেই বাতিল করতে বলা হয়েছে এবার শীর্ষ আদালতের পক্ষ থেকে। তার পাশাপাশি চিকিৎসকদের যে নিরাপত্তা সংক্রান্ত বিষয়টি আমরা দেখেছিলাম গতবারের যে শুনানি 9 সেপ্টেম্বর, সেই যে শুনানিতেও বলা হয়েছিল, সেই বিষয়টিও কিন্তু আজকের এই শুনানিতে উঠে এসেছে। In this policy, your lordship said 11, clause 11, subclause 5 and 6 we have a serious problem with. One is working hours of women, including women doctors, should not preferably exceed 12 hours at a time. Second, wherever possible, night duty may be avoided for women to the extent possible. Now, this is the policy of the state of West Bengal, and our doctors have a serious problem with this. And your lordships in multiple cases... How can you say that women should not work on night duty? Exactly. Precisely. Women will have an objection if you keep them from working. Exactly. And to limit us to a 12-hour shift. In fact, many of the junior residents work for 36 hours flat out.
No, this is directly impinging on tender and being employed at all. Completely right. You need That to is stick one. to the point. We'd like, and second point, I have a second point, Your Lordship. I have a second point. Second point pertains to investigation. One is on this policy, Your Lordship is seized with it. I will leave it at that. Women don't want concessions. They want Yes. equal opportunity in terms of safety. In Anuj Garg's case, Why should we prevent a woman doctor from working in the night? or 12 hours. Why limited to 12 hours, Your Lordship? Because junior doctors work for 36 hours. Now women will never be Should be taken. for all doctors. 12 hours working time is for all doctors. Don't Actually, bifurcate. whatever the shift, Exactly. women doctors are ready to work in exactly the same conditions. Absolutely. In Yes, terms yes, of time. In Anuj Well, Garg, let's not undermine them. in Anuj Garg- Undermine the lady doctors. Principal, this has to be There is corrected. no issue, Malaj. We'll notify. We were just worried because there is no security in place at the moment. No, but the I answer want to to make it- sure. Saying this, The And answer to it- I want to make sure, Malaj, that something like. The answer to it is you must ensure security is in place. I know, Malaj, that's You the can't point. tell women that you will not be This working is- after. this is in addition, it says in addition, this is not, this is only temporary, but if your lordship wants, we, no issue. sits in the perfect. state I- says that it cannot provide Hold on. security. The We are- sector is. We are ad item, if. In Anuj Garg's case, No, Your Lordship and you're upon you're right. We said that, look. Romantic just paternalism. The law, the provision of the Act, Punjab Excise Act was Absolutely, exactly. that any establishment which serves liquor Can't have will women. not have a woman. Employee. We stuck it down. Of course, you should strike it down, Malaj, there's no But issue. therefore, two things, Mr. Bal. I think the state of West Bengal must immediately correct its notification. You cannot say that women will not work more than a 12-hour shift. If men are working more than a 12-hour shift, They want to they are entitled to work exactly at par with their male counterparts. We'll issue a notification, but not an issue. Your duty to provide security. And we can't tell any woman today in our country who's in the workforce that you will not work at night. including in Pilots work at night, Call doctors work centers. at night. Call centers, Your armed sorry. forces. The armed forces were. সেই নির্দেশিকা বাতিলের একদিকে যেমন প্রতিশ্রুতি দেওয়া হয়েছে রাজ্যের পক্ষ থেকে, সেই বিজ্ঞপ্তি থেকে সেই অংশ সরানোর কথা বলা হয়েছে এবং সেই বিষয় নিয়ে চিকিৎসক অনিকেত মাহাতো এবং কিঞ্জল নন্দ তারা কি বলেছেন, তাদের কি প্রতিক্রিয়া শুনবো। যখন বলেছিলাম, যখন এই যাত্রী সাথীর কথা বলা হয়েছিল, নারী সাথীর কথা বলা হয়েছিল, তখনই আমরা বলেছিলাম যে এইভাবে আজকে বিংশ শতকে এসে কখনো এটা একটা যথোপযুক্ত পদক্ষেপ হতে পারে না যে মেয়েরা রাত্রে কাজ করবে না, তাদের সিকিউরিটির প্রশ্ন নিয়ে কথা যাবে, সেই জায়গা থেকে কাজ করবে না। এটা মানে এই শতাব্দীর লজ্জার মতো জায়গা। ফলে এটা কখনোই কাম্য নয়। সেটা মহামান্য সুপ্রিম কোর্ট আজকে কনসার্ন নিয়েছেন, কনসার্ন নিয়ে তাতে তার অবজারভেশন রেখেছেন। এটা আমরা ওয়েলকাম করছি। ব্যাপারটা হচ্ছে মহিলা পুরুষ নয়, মহিলাদেরকে আমি রাত্রে কাজ করতে দেবো না, এই ধরনের জিনিস তো হওয়া উচিত নয়। কারণ আমাদের সমাজ ব্যবস্থা এমন হওয়া উচিত যেখানে নারী পুরুষ নির্বিশেষে সমস্ত শ্রেণীর সমস্ত স্তরের মানুষ সমানভাবে কাজ করতে পারবে যতটা সময় দরকার। কোনো একটা মেয়ে যদি নাইট ডিউটি করতে যাওয়ার সময় তার মা ওকে বলে তুই মেয়ে, তুই নাইট ডিউটি করতে যাস না, সেটা কখনোই কাম্য নয়। আপনারা শুনলেন ডক্টর অনিকেত মাহাতো এবং কিঞ্জল নন্দ তাদের কি প্রতিক্রিয়া এই বিষয়ে। অন্যদিকে আজ সুপ্রিম কোর্টের পক্ষ থেকে যা বলা হয়েছে যে কাজে ফেরার শর্ত তৈরি করা হয়েছে, এমনটা বলেছেন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। এবার ডাক্তাররা সিদ্ধান্ত নেই, অর্থাৎ আন্দোলনকারী যে জুনিয়র চিকিৎসকরা তারা এতদিন ধরে কর্মবিরতি রয়েছে তাদের অব্যাহত, অন্যদিকে তারা আন্দোলনও চালিয়ে যাচ্ছেন। এবার কাজে ফেরার শর্ত তৈরি করা হোক, এমনটাই মন্তব্য করেছেন শীর্ষ আদালতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। In the request which has been made by the junior doctors front in terms of price F to I, I am directed the state government should consider the request and take ameliorative steps If not already done. if not already taken. What if not? Can you make a statement that you've got such Where, assessment one second, committees Ms. Jaising. in your hospitals? Can you make that Where? statement, Mr. Sibbal? Put your hand on your heart and yes. make that statement. These Don't I be can. shy. It's in the status report. the They're not there, my lord. more I'm making a specifically, statement, they're not the there. steps which need to be taken by the state government include are for bracket 1, the formation of a broad-based monitoring committee in each hospital consisting of the administration, academics, doctors,
nurses, and other healthcare staff to deal with safety issues. Bracket 2, semicolon, bracket 2. The formulation of a confidential grievance redressal system in every hospital for the redressal of grievances of students, doctors, and other staff. 3, the formation of internal complaints committees in accordance with the Sexual Harassment of Women at Workplace, into brackets, Prevention, Prohibition and Redressal, bracket Act 2013, and bracket 4, the setting up of counseling centers in every hospital with qualified professionals, particularly from the psychiatric and psychology departments, to deal with the issues of stress which are faced by doctors in the course of their duties. Would stop. Each of these aspects would merit serious consideration and would impress upon the state of West Bengal the need to take remedial action. It's not done, Malad, because it's already done. Yes. Within a period of 3 days from the date of this order. Correct, Malad. Now, Malad, I just want My lords, with regard the last issue. May I now, Malad, finish with that? Yes. My lords, if I may, very Malad, briefly, now- very important. Now we gave you adequate time. You can't keep on coming back. Malad, Notification now- has not been set aside. Malad, only one request. They recorded their statement that they are not going to insist upon that. I'm grateful, my lords. My That- lords, Yes. One Malad, last thing, let Malad. me Now say that we have this. agreed to all this, the cease work must stop, Malad. They must go back to work. if the name of the Now, Ms. Jaising, Yes. Leonard Senior Counsel appearing on behalf of the Juniors Doctors Front, has stated that with the above confidence building measures, which are to be followed by the state of West Bengal, the junior doctors would have no difficulty in resuming work. Full stop. It has been stated that the only concern of the junior doctors was that necessary facilities for ensuring their safety at the workplace should be duly installed. We accept the assurance which has been tendered by Deeply the obliged. We are deeply obliged. And now, the last thing is that the Chalan, Malad, your lordship. Finish, please. Can we maintain that order? One person addressing the court at a time? Yes. Yes. Now, my lord, your lordships have just dictated, if I heard correctly, that we have no difficulty resuming work. No, we have said that you said that in principle the doctors would like to come back, but they wanted confidence building measures. Yes. And that with these steps which we have now virtually taken from your application and the other steps that you are now willing to... There's just one caveat to that. My lord, one addition, if you can just record it. My lord, we are accountable to our general body. We plan to hold our general body today or tomorrow. So there may be a gap of time. I want that on record. I don't want to be told I'm in contempt of court. Ms. Jaising has informed the court that in view of the minutes which were recorded before the Chief Minister at the meeting held on 16 September 2024, and the directions which have been issued in this order, the junior doctors would approach the general body so that a broad consensus evolves to facilitate the return of the doctors to work. Yes. সঙ্গে আরজিকর কাণ্ডের প্রতিবাদ করবেন। রাত দখলের সব পক্ষ একসঙ্গে এবার আরজিকর কাণ্ডের প্রতিবাদ করবেন। এর আগে আমরা দেখেছি একাধিকবার কিন্তু রাত দখলের যে কর্মসূচি সেই কর্মসূচি বিভিন্ন পয়েন্টে মানুষ দাঁড়িয়ে থাকবেন। এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে এই মশাল পৌঁছে দেবে মানুষই। দীর্ঘ পথসূচি আপনাদের সঙ্গে ভাগ করে নেওয়া হবে দ্রুত। আশা করছি আগামী 20 সেপ্টেম্বর বিকেল 4টে থেকে আমরা এই মশাল যাত্রার সূচনা করতে পারব। আশা করব আপনারা এই বার্তা মানুষের কাছে পৌঁছে দেবেন। ধন্যবাদ। আমরা মনে করি আজকে যে আমাদের পশ্চিমবাংলা এর বাইরে আমাদের দেশ এবং কি বিদেশেও যে আন্দোলন হচ্ছে এটা শুধুমাত্র চিকিৎসকদের আন্দোলন নয়, এটা সাধারণ আপামর জনসাধারণের এক আন্দোলনের রূপ পেয়েছে। এবং যদি আমরা পুরো ঘটনাক্রম দেখি, আর.জি. কর মেডিকেল কলেজে 9ই অগাস্ট সকাল থেকে এই ঘটনাক্রম কোনো বিচ্ছিন্ন একটি খুন এবং ধর্ষণের ঘটনা নয়। এই ঘটনা একটি সামগ্রিক যে দুর্বৃত্তায়ন এবং যে দুষ্কৃতি রাজের যে অংশ আমাদের এই ইনস্টিটিউশনগুলির মধ্যে গড়ে উঠেছে,
তারই একটি ফলস্বরূপ এই আমার ছোট বোনের মৃত্যু। তাই আমরা মনে করি যে আজ এই আন্দোলন শুধুমাত্র অভয়ার যথাযথ খুনিদের বের করা, তাদের শাস্তি দেওয়া যেমন একটা দিক, এবং এটাই আমাদের মুখ্য লক্ষ্য, তার সাথে সাথে আমরা যে বাকি জিনিসগুলি চলে আসছে এর মধ্যে, দুষ্কৃতি, দুর্নীতি, সেগুলোকেও আমাদের অ্যাড্রেস করার জায়গা আছে। তাই আমরা যারা আজকে এখানে এসেছি, আমাদের অল সেকশন অফ দ্য সোসাইটি, আমাদের সমাজের সব অংশের মানুষের এখানে ফুটবল খেলার মাঠের ময়দান থেকে শুরু করে চিকিৎসক, আইটি সেক্টর, সবাই এখানে আমরা যারা আছি, স্কুল কলেজের প্রাক্তনী, আমরা সবাই যারা আছি, তারা আমি এক বাক্যে এই কথাটা বলতে চাই যে আমরা পশ্চিমবাংলার মানুষ যদি এক হয়ে দাঁড়িয়েছি এই অভয়ার নৃশংস খুন এবং তার বিচারের দাবিতে, এবং এই বিচার না পাওয়া অবধি আমরা রাস্তাতেই থাকব। এটা মনে হতে পারে যে আজ তো সুপ্রিম কোর্টে খুব ভালো অর্ডার হয়ে গেল, কালকে সরকারের সাথে মুখ্যমন্ত্রীর সাথে মিটিং হয়েছে, আমাদের জুনিয়র ডাক্তারদের কত কিছু হয়ে যাচ্ছে, সিপিকে সরিয়ে দেওয়া হচ্ছে, ওকে সরিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু এগুলো খুবই ক্ষুদ্র অংশ এই সামগ্রিক যে আন্দোলনের অভিমুখ। তবুও আমরা মনে করি আগামী যে আমাদের রিলে মশাল মিছিল হবে, আপনারা সবাই আমাদের এই কর্মসূচিতে থাকবেন, যেরকমভাবে আমাদের আগেকার কর্মসূচিগুলিতে ছিলেন। আমি ডাক্তার কমলনাথ চৌধুরী, আমি জয়েন্ট প্রমোটর সঙ্গে আছি। এবং চারদিকে এখন সময় আরো একটা ছোট বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। আরজিকর শুনানিতে আইনজীবীকে ধমক প্রধান বিচারপতির। আজ সুপ্রিম কোর্টে আরজিকর শুনানি ছিল এবং সেখানে এই বিষয়ে ধমক প্রধান বিচারপতির। এটা রাজনীতির মঞ্চ নয়, বিচার পদ্ধতি মেনে চলুন, মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে আমরা বলতে পারি না, মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। ওই আইনজীবীকে আদালত থেকে বের করে দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন প্রধান বিচারপতি। One second. Sir, 1 second. Sir, 1 second. This is not a political forum, all right? All right? Please, two things. You are a member of the bar. We don't require your affirmation to what we say. Please listen to us. You are a member of the bar. What you say has to abide by the rules of legal discipline. We are not here about what you feel about a particular political functionary or the other. That's not our concern. We are dealing with specific grievances of the doctors, and that will be... If you ask me to direct that the Chief Minister should resign, that's not part of our remit. Lord, the stakeholders are heard. This is not a public platform. He is not concerned. Look, I'm sorry. You please listen to me. Listen to me. What happened? Otherwise, I'll have you removed from the court. 1 second. Listen to me first. All right, we'll take it up after a week. Come back. I'll take only 1 minute. I'll take only 1 minute. But there's only... আরজিকর দুর্নীতি মামলায় সিবিআই এর পর ইডির নজরেও তৃণমূলের চিকিৎসক নেতা সুদীপ্ত রায়। একযোগে উত্তর কলকাতা ও হুগলির দাঁতপুরে তৃণমূল বিধায়কের নার্সিংহোম ও বাংলোতেও তল্লাশি। পাশাপাশি বালিগঞ্জে ওষুধ ব্যবসায়ী সন্দীপ জৈনের বাড়ি ও অফিসে এজেন্সির অভিযান। দুর্নীতি তদন্তে ইডির অভিযান, সুদীপ্ত রায়ের বাংলো ইডি হানা। তৃণমূলের চিকিৎসক নেতা সুদীপ্ত রায়। আরজিকরের আর্থিক দুর্নীতির মামলার তদন্তে অ্যাকশনে ইডি। মঙ্গলবার সকাল থেকে অভিযানে কেন্দ্রীয় এজেন্সি। সিঁথির মোড়ে তল্লাশি তৃণমূল চিকিৎসক নেতা সুদীপ্ত রায়ের নার্সিংহোমে। হুগলির দাঁতপুরের বাংলো সহ মোট 6টি জায়গাতে ইডির তল্লাশি। আখতার আলীর অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেফতার করে সিবিআই। এবার সেই সূত্র ধরেই আরজিকরের রোগী কল্যাণ সমিতির যিনি চেয়ারম্যান ছিলেন সেই সুদীপ্ত রায়ের বাড়ি ও নার্সিংহোম ইডির আতশ কাচের তলায়। হুগলির দাঁতপুরের দাঁড়পুর গ্রামে বাগান বাড়ি রয়েছে সুদীপ্ত রায়ের। স্থানীয় নন্দীদের থেকে 2008 সালে এই সম্পত্তি কিনেছিলেন শ্রীরামপুরের বিধায়ক। সেখানেই তিনি বাগান বাড়ি গড়ে তোলেন। সাদা উঁচু পাঁচিল দেওয়া বাগান বাড়ির কালো রঙের গেটে লেখা
বসুরয়। ভেতরে একটি ছোট্ট জলাশয় রয়েছে, সেখানে হাঁস, মুরগি এবং খরগোশের মতো পোষ্য রয়েছে। 5টি গাড়িতে করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে আধিকারিকদের দল পৌঁছয়। গেট বন্ধ থাকায় বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর কেয়ারটেকারকে ডেকে এনে চাবি খুলে ভেতরে ঢোকেন ইডি আধিকারিকরা। প্রায় 3.5 ঘন্টা তল্লাশির পর বাংলো থেকে বেরোন ইডি আধিকারিকরা। বলেছিল আমি ইয়ে করবো, আমি হাসি মুখ করবো, এখানে গরিবদের সুবিধা হবে। বাবু তাই এতে দিয়েছে। বাবু এখানে দান ধান অনেক করেছে, জানে ভালোই হবে গরিবদের, হয়তো বাংলো করেছে। রাত্রে কি থাকতেন? না, রাত্রিরে সেরকম থাকতো না কেউ। আর দিনের বেলায় আসতো, আবার দিনের বেলায় চলে যেত। গাড়ি আসতো মাঝে মাঝে 2টো, আবার 3টে 4টে, আবার বিরাট ফোর্সও নিয়ে আসতো। উল্লেখ্য, গত বৃহস্পতিবার সুদীপ্ত রায় সিথির মোড়ের বাড়িতে তল্লাশিতে গিয়েছিল সিবিআই। বিধায়কের জিজ্ঞাসাবাদের পর সেই সূত্রেই হুগলির দাঁতপুরের এই বাংলোর খোঁজ মেলে বলে জানা যায়। আরজি করে দুর্নীতির অভিযোগে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ ওষুধ ব্যবসায়ী সন্দীপ জৈনের বালিগঞ্জ সার্কুলার রোডের বাড়িতে ইডি হানা, তার চৌরঙ্গীর অফিসেও ইডি হানা। আরজি কর মেডিকেল কলেজে মেডিকেল ইকুইপমেন্ট সাপ্লাই করতেন তিনি, সেখান থেকে সন্দীপ কমিশন পেতেন বলেই অভিযোগ। তার তদন্তেই বালিগঞ্জ সার্কুলার রোডের বাড়ি ও অফিসে ইডির অভিযান। সন্দীপ জৈনের কোম্পানির নাম সিটকো। কলকাতা টিভি। স্বাস্থ্য পরিষেবা প্রশ্নের মুখে। এরই মধ্যে ফের এক সরকারি হাসপাতালে চিকিৎসকের গাফিলতির জেরে রোগী মৃত্যুর অভিযোগ। সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালের ঘটনা। রোগীর পরিবারের দাবি চিকিৎসক মদ্যপ ছিলেন। অন্যদিকে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি মানসিক সমস্যা রয়েছে চিকিৎসকের। আরজিকর আবহে রোগী মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে। টিটাগড়ের বাসিন্দা ওই রোগীর পরিবারের লোকেদের অভিযোগ, কর্তব্যরত চিকিৎসক মদ্যপ ছিলেন। ইসিজির রিপোর্ট বলতে পারছিলেন না, এমনকি নিজের নাম পর্যন্ত বলতে পারছিলেন না। চিকিৎসককে সাসপেন্ড করার দাবি রোগীর পরিবারের। ओवर ड्रिंक किया हुआ था, जिसका वजह से आज पापा का डेथ हुआ है। वो ना खोल पा रहा है, ना लिख, वो अपना नाम नहीं लिखने पा रहा है। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, রাতে কর্তব্যরত চিকিৎসকের প্যানিক অ্যাটাক হয়। মানসিক রোগে আক্রান্ত চিকিৎসককে স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠানো হয়েছে, তবে মদ্যপ থাকার কথা অস্বীকার করেছে কর্তৃপক্ষ। এখানে দেখে যতটুকু লেগেছে, ওনাকে একেবারেই মানে কোনো ইনটক্সিকেটেড লাগেনি এবং পেশেন্ট পার্টিও আমাকে এই ধরনের কমপ্লেন করেন। কর্তৃপক্ষের দাবি ইকোলজিক্যাল প্রবলেম হয়ে থাকতে পারে, যদিও রোগীর পরিবারের লোকেদের দাবি চিকিৎসকের সমস্যার কারণে তাদের রোগীর মৃত্যু হয়েছে। কলকাতা টিভি। আসছে পরবর্তী খবরে। দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন অতীশী। উপরাজ্যপালের কাছে ইস্তফা দিয়ে অতীশীর নাম ঘোষণা করলেন কেজরিওয়াল। আজ বিকেলে শপথ। আপনাদের জানিয়ে রাখি, আজই বিকেলে শপথ নেবেন অতীশী। দিল্লির মুখ্যমন্ত্রীর পদ থেকে ইতিমধ্যে ইস্তফা দিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল এবং তিনি দিল্লির নতুন মুখ্যমন্ত্রীর নাম জানিয়েছেন। দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন অতীশী। উপরাজ্যপালের কাছে ইস্তফা দিয়ে অতীশীর নাম ঘোষণা করলেন অরবিন্দ কেজরিওয়াল। আমরা দেখেছি আবগারি দুর্নীতি মামলায় অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করা হয়েছিল এবং তার জামিনের পরেই তার যে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেন অরবিন্দ কেজরিওয়াল। আর এবার উপরাজ্যপালের কাছে ইস্তফা দিয়ে অতীশীর নাম ঘোষণা করলেন অরবিন্দ কেজরিওয়াল। 4টে 4 দিকে আজ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।